আজকের ভিডিওতে আলোচনা করব মোহনবাগানের ডেম্পো ম্যাচ নিয়ে এবং ডেম্পো ম্যাচের ফার্স্ট 11 কী হবে সেটা নিয়ে আলোচনা করব। তার সঙ্গে ACL2 নিয়ে কিছু খবর পাচ্ছি, যদিও খুবই অথেন্টিক সোর্স এরম বলা যায় না। ISL নিয়ে কিছু খবর পাচ্ছি এবং ফাইনালি মোহনবাগান সমর্থকদের যে আন্দোলনটা চলছিল সেটা নিয়েও কিছু খবর উঠে আসছে। তো এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। একদম প্রথমে চলে আসি ISL নিয়ে যে খবরটা পাওয়া যাচ্ছে, যে সমস্ত সংস্থা বিড করেছে বা বলতে পারেন যারা ISL করতে ইন্টারেস্টেড বা ISL এর টেন্ডার নিতে ইন্টারেস্টেড এবং অবশ্যই FSDL তার মধ্যে রয়েছে, তাদের বক্তব্য একটার জায়গায় গিয়ে আটকে যাচ্ছে। একটা বললে ভুল হবে, মেনলি দুটো জায়গায়। একটা হচ্ছে বছর 37.5 কোটি টাকা, যেটার কথা আপনাদের আমি আগেই বলেছিলাম, এবং সেকেন্ড জায়গাটা হচ্ছে রেলিগেশন। FSDL এবং বাকি সংস্থাগুলো তারাও চাইছে যে এই রেলিগেশনটা কিছুদিন পরে আনা হোক, মিনিমাম 5 বছর, আর 15 বছরের যে চুক্তির কথা বলা হচ্ছে তার মধ্যে প্রথম 5 বছরটা যেন রেলিগেশন না থাকে, এবং 37.5 কোটি টাকাটা যদি নেগোশিয়েট করে কিছুটা কমানো যায় সেটা নিয়েই তারা আলোচনা করতে বসবে। তো এক কথায় বললে এখনো পর্যন্ত ISL নিয়ে কোনো কিছুই এগোয়নি, আলোচনার পর্যায়ে আছে, কোনো ফাইনাল ডিসিশন হয়নি, এবং সিচুয়েশন যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে ডিসেম্বরেও সম্ভবত ISL হবে না। জানি না, এরকম করতে করতে যদি মার্চ মাস চলে আসে তাহলে আমরা জেনে যাব পরের বছর ISL কখন কি হবে, সেটা নিয়ে আলোচনা করব। নেক্সট যে খবরটা পাচ্ছি সেটা আনঅথরাইজড সোর্স বলা চলে। মেহের সোধি টুইট করেছেন যে ভারতের ডাইরেক্ট ACL স্পট গন। বিষয়টা এক্সপেক্টেড ছিল, কারণ মোহনবাগান গত 2 বছর ধরে ISL থেকে উইথড্র করে নিচ্ছে নিজেদের। কেন বলছি উইথড্র করে নিচ্ছে, তার কারণ হচ্ছে মোহনবাগান ম্যানেজমেন্ট, মোহনবাগানের বাকি কর্তা সবাই জানে যে মোহনবাগান যদি ম্যাচটা খেলতে না যায় তাহলে AFC তাদেরকে উইথড্র ধরে নেবে। সেটা গত বছর থেকেই জানে তারা, তার আগে থেকেও জানে। তো স্বাভাবিকভাবে আমাদেরকেও AFCর মতো এটাই ধরে নিতে হবে যে মোহনবাগান টুর্নামেন্ট থেকে নাম উইথড্র করে নিয়েছে, এবং FC গোয়াও এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি। তো এটা আশঙ্কা করা হয়েছিল যদি এরকম হয় যে FC গোয়া কোনো ম্যাচ জিততে না পারে তাহলে আমাদের ডাইরেক্ট ACL2 এর স্লটটা চলে যাবে, এবং সেটাই হতে চলেছে। এইটুকু আমরা জানতাম যে এরকম কিছু হবে বা হতে পারে। তবে আজকে মেহের সোধির টুইটটা দেখলাম যে চলে গেছে নাকি, আমি কনফার্ম বলতে পারবো না, শুধু আমি যতটুকু জানতে পেরেছি ততটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবার যদি চলে আসি মোহনবাগান সমর্থকদের আন্দোলন, এটা নিয়েও আপনারা কমেন্টে প্রচুর প্রশ্ন লিখেছিলেন যে ওটা কি বন্ধ হয়ে গেল, ওটা কি স্তীমিত হয়ে গেল। কেউ বললেন যে IFA শিল্ড জেতার ফলে আমরা ধরেই ছিলাম যে ওটা বন্ধ হয়ে যাবে, সেই দিকে চলে গেছে। না, বিষয়টা সেরকম পুরোপুরি নয়। এখন মোহনবাগান ম্যানেজমেন্ট 7 দিনের একটা সময় চেয়েছিল, ফ্যান ক্লাবগুলো 7 দিনের সময় দিয়েছিল, কিন্তু তার মধ্যে কোনো সেই লেভেলের কথাবার্তা বলুন বা অগ্রগতি বলুন বা বিষয়টা নিয়ে ক্লিয়ারেন্স যেগুলো দাবি সেগুলো মানার ব্যাপারে কি হলো না হলো সে সম্পর্কে ডিটেলস কোনো তথ্য বা কংক্রিট কিছু জানা যায়নি। এবং মেরিনার্স এরিনার পোস্ট থেকে আমি যেটা জানতে পারলাম যে প্লেয়াররাও সমর্থকদের নিয়ে বা ফ্যান ক্লাবদের নিয়ে খুব একটা ইন্টারেস্ট দেখাচ্ছে না, যেটা আগে দেখাতো বা তাদের সঙ্গে কথা বলতে এগিয়ে আসতো সেটা অতটা নেই, একটা দায়সারা বা উদাসীন ভাব দেখা যাচ্ছে। এবং সম্ভবত ম্যানেজমেন্টের তরফ থেকে কোনো নির্দেশ আছে। অন্যান্য বারের মতো ফ্যান ক্লাবরা সেলিব্রেশন করতে চেয়েছিল, কেক কাটতে চেয়েছিল, যেরকম ম্যাচের পর তারা আগে করতো, তবে প্লেয়াররাও সেই বিষয়ে খুব একটা ইন্টারেস্ট দেখায়নি। এখন বিষয়টা দাঁড়িয়ে আছে ফ্যান ক্লাবদের ওপর, তারা এই সুপার কাপের মধ্যেই আবার সেইভাবে আন্দোলন শুরু করবে, নাকি সুপার কাপে যতদিন মোহনবাগান আছে টিকে আছে ততদিন পর্যন্ত এই আন্দোলনটাকে একটু স্টে রাখবে, সেটা তাদের উপর ডিপেন্ড করছে। বলে রাখা ভালো, এত কিছুর মধ্যেও তারা কিন্তু গোয়াতে গেছে, খেলাগুলো সুপার কাপের সব গোয়াতে হচ্ছে। তারা টিমকে চিয়ার আপ করার জন্য তারা লাস্ট ম্যাচে চিয়ার আপও করেছে, ম্যাকলারেন গোল করার পরে প্রচুর উৎসাহিত করেছে প্লেয়ারদের। তো তারা তাদের দিক থেকে কাজগুলো করার চেষ্টা করছে যেরকম আগেও তারা করতো। তো পুরো বিষয়টা এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে পরবর্তী পদক্ষেপ কি হবে যদি ম্যানেজমেন্ট কোনো সাড়া না দেয় বা নতুন করে কোনো বার্তা না দেয় বা কথা না বলে। তো এক্ষেত্রে আমি বলবো, দেখুন আমি তো কোনো ফ্যান ক্লাবের মেম্বার বা সদস্য নই, ফলে আমার পক্ষে এই বিষয়টা জানা সম্ভব নয়। এটা ফ্যান ক্লাবরাই বলতে পারবে তারা পরবর্তী পদক্ষেপ কি করবে,
কিভাবে তারা এগিয়ে নিয়ে যাবে আন্দোলনকে, তারা কি ভাবছে সেটা তারাই জানে। নেক্সট যদি চলে আসি ডেম্পো ম্যাচ নিয়ে, আমি আগেই বলেছিলাম ডেম্পো ম্যাচে কিন্তু একটা চ্যালেঞ্জের সম্মুখীন হবে মোহনবাগান, কিন্তু তাও আমি বলবো সেই চ্যালেঞ্জটা এমন কিছু মারাত্মক হবে না যেটা ওভারকাম করা যায় না। হ্যাঁ, একটা বাধা তারা দেবে, আমার ধারণা চেন্নাই ম্যাচের থেকেও বেশি বাধা আসবে, এবং তার কারণ হচ্ছে ডেম্পো প্লেয়ারদের ডেডিকেশন এবং কিছু করে দেখাবার মানসিকতা। আর ডেম্পো জানে যে তারা বিদেশিবিহীনভাবে খেলতে নামছে, তারা পিছিয়ে থেকে নামছে, তাদের ম্যাচ থেকে কিছু করতে গেলে নিজেদেরকে ছাপিয়ে যেতে হবে, এইটা তাদেরকে মোটিভেট করবে। তবে যদি বৃষ্টি হয় ম্যাচের দিন, সেটার ফোরকাস্ট কী আছে আমি জানি না, গোয়ায় কী ফোরকাস্ট রয়েছে, তাহলে কিন্তু ম্যাচটা আবার 50-50 হয়ে যাবে। কারণ বর্ষার মাঠে জলের মধ্যে কোন টিম এগিয়ে যাবে, কোন টিম পিছিয়ে যাবে, কোন একটা নির্বিষ শট থেকে গোল হয়ে যাবে, কোন বলটা গোলকিপার গ্রিপ করতে গিয়ে ফসকে ফেলবে আর অপোনেন্টের প্লেয়ার সামনে থাকলে সে ঠেলে ঢুকিয়ে দেবে, এটা আগে থেকে বলা খুব মুশকিল। মিস পাস তো হবেই, যেটা আগের ম্যাচে দেখা গিয়েছিল। কিন্তু নর্মাল কন্ডিশনে নর্মালভাবে ম্যাচ খেলা হলে মোহনবাগানের কাছে খুব বেশি থ্রেট বা খুব বেশি ভয়ঙ্কর সিচুয়েশান হওয়ার মতো কোনো কারণ অন্তত আমি দেখতে পাচ্ছি না। তাহলে এবার দেখে নেওয়া যাক যে মোহনবাগানের ফার্স্ট 11 কি হতে পারে। তবে আবার বলছি, যবে থেকে মলিনা কোচ তবে থেকে ওইভাবে প্রেডিক্টেড ফার্স্ট 11 বলা খুব মুশকিল, কারণ মলিনা কাকে নামাবেন, কি এক্সপেরিমেন্ট করবেন সেটা মলিনাই জানেন। তো মোটামুটি বেস্ট 11 কি হতে পারে সেটা নিয়ে আলোচনা করে নেব। তো আমার ধারণা আগের দিন যে 11 নামিয়েছিলেন সেই 11ই নামাতে পারেন মলিনা। একটা চেঞ্জের জায়গা রয়েছে, সাহালের জায়গায় কামিন্স, আর একবার চোখ বুলিয়ে নিই, এই ধারে একদম লেফট ব্যাকে রয়েছে সুভাশিস বা অভিষেক, তার পাশে অ্যালবার্টো, তার পাশে টম, তার পাশে মেহতাব বা আশিস। মেহতাবকে হয়তো প্রথম থেকে খেলাবেন, আশিসকে পরে ইন্ট্রোডিউস করবেন। তবে আশিসকে খেলালে ওই দিক থেকে অ্যাটাকের সংখ্যাটা বেড়ে যায়, কারণ আশিক হুড়ুর করে মাঝে মধ্যে ভেতরে ঢুকে যায়, যদিও ভেতরে ঢুকে খুব বেশি কিছু করতে পারে না, কিন্তু 10টা অ্যাটেম্প নিলে একটা দুটো তো ভালো ক্রসও ওখান থেকে বাড়িয়ে দেয়। আবার আশিস খেললে ওই জায়গা দিয়ে অ্যাটাক তৈরি হওয়ার সম্ভাবনা থাকে, যখন অপোনেন্ট অ্যাটাক করে আশিসের মিস্টেকের জন্য অনেক সময় গোল হওয়ার মতো চান্স তৈরি হয়ে যায়। মেহতাব থাকলে ওইসব কোনো সমস্যা নেই, রাইট ব্যাকের জায়গাটা পুরোপুরি লক হয়ে থাকে, ওখান দিয়ে অ্যাটাকগুলোকেও ও এলিমিনেট করে দেয়। সামনে আপুইয়া তো থাকবেই, তার সঙ্গে থাপা বা টাংরি। এর ক্ষেত্রে বলে রাখা দরকার দীপক টাংরির কিন্তু গতকাল একটা চোট লেগেছে প্র্যাকটিসে, যদিও যতদূর খবর পাওয়া যাচ্ছে সেই চোট অতটা গুরুতর নয়, মঙ্গলবারের ম্যাচ খেলার ক্ষেত্রে খুব একটা অসুবিধে হবে না বলে মনে করা হচ্ছে। তবুও মলিনা কিন্তু চাইলে দীপককে নাও ইউজ করতে পারে, কারণ পরের ম্যাচটা রয়েছে ডার্বি। দুধারে দুটো উইংয়ে লিস্টান মানবিরি শুরু করবে, সামনে সাহালের জায়গায় কামিন্স শুরু করতে পারে, কিন্তু যেহেতু অপোনেন্ট ডেম্পো, আমার মনে হয় মলিনা সাহালকে দিয়েই শুরু করবেন। পরে যদি বিপদ বোঝেন তখন কামিন্সকে ইন্ট্রোডিউস করাবেন, আর না হলে যদি মোহনবাগান এগিয়েই থাকে 1-2 গোলে, সেক্ষেত্রে ম্যাকলারেনের জায়গায় আগের দিনের মতো কামিন্সকে ইউজ করতে পারেন। আর সামনে স্ট্রাইকারের জায়গায় ম্যাকলারেন যতক্ষণ আছে তখন অন্য কাউকে নিয়ে ভাবার কোনো প্রশ্নই ওঠে না। তো এই ছিল মোটামুটি মোহনবাগানের ফার্স্ট 11। আগামীকাল ম্যাচ রয়েছে, আশা করি খুব একটা সমস্যা হবে না। আগামীকাল ম্যাচের আগে ভিডিও নিয়ে তো অবশ্যই আসবো। এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।